ওয়েল, আজকে আমরা মূলত আলোচনা করব কোর্স ইন্ট্রোডাকশন আর কি। হ্যাঁ, যে আমরা তো আমাদের কোর্স, আমি শুরুতেই বলেছি, আমাদের কোর্স আমরা তিন ভাগে বিভক্ত করেছি। এটা হচ্ছে কোর্স মডিউল পার্ট ওয়ান। পার্ট ওয়ানটা আমরা প্রপারলি কমপ্লিট করার পর আমরা পার্ট টুটা সবাইকে জানিয়ে দিব আর কি, ঠিক এইভাবেই। অ্যান্ড পার্ট টু কমপ্লিট হলে পার্ট থ্রিটা জানিয়ে দিব, ঠিক আছে? এতে যেটা হবে যে আমাদের কাজ শিখতেও খুব ভালো লাগবে, প্লাস মাথায় খুব একটা প্রেশার থাকবে না। আমরা বুঝবো যে আমাদের টাস্ক তিনটা। সো প্রথম টাস্কে আমাদের কয়টা টপিক আছে, কিভাবে করতে হবে, সেকেন্ড টাস্কে কি টপিকগুলো আছে, আর থার্ড টাস্কে আমাদের কি ট্রেনিংগুলো আছে ফ্রিল্যান্সিং বিষয় আর কি, ঠিক আছে? জি। তো এটা হচ্ছে একদম প্রথম পার্ট। তো কোর্স ইন্ট্রোডাকশন পার্ট ওয়ান সবাই দেখতে পাচ্ছেন? জি জি ঠিক আছে, ওকে। অ্যান্ড যদি চলে যাই আমরা যে ফটোশপ টুলস ইন্ট্রোডাকশন আর কি। হ্যাঁ, so আমি টুলসগুলো জাস্ট দেখাবো, চাইলে আপনারা নামগুলো পড়তে পারেন, কিন্তু টুলসের কাজগুলো আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা এক এক করে সবগুলো জানবো, ঠিক আছে? জি। তো প্রথম পরিচিতি আসতে পারি যে এখানে এই টুলসগুলো আসলে কিছু ভাগে বিভক্ত করা আছে আর কি। হ্যাঁ, যেমন আমি যদি ফার্স্ট এই পার্টটাতে একটু লক্ষ্য করি, দেখা যাচ্ছে তো এই পার্টটা না? জি। সিলেকশন টুল। হ্যাঁ, মানে একটা অবজেক্টকে সিলেক্ট করার জন্য যে টুলগুলো ব্যবহার করে এগুলোকে বলা হয় সিলেকশন টুলস, ঠিক আছে? এখানে ডিফাইন করার কোনো দরকার নাই যে রেক্টেঙ্গেল টুল দিয়ে কাজ করে, লেসো টুল দিয়ে কাজ করে, ম্যাজিক টুল দিয়ে কাজ করে, ঠিক আছে? ম্যাজিক ওয়ান টুল দিয়ে। এখানে একটা জিনিসে বুঝতে হবে যে সিলেক্ট করার ক্ষেত্রে এই টুলগুলোকে ইউজ করা হয়, ঠিক আছে? জি। অ্যান্ড প্রোপ অ্যান্ড সাইড টুল, তারপর দেখা যাচ্ছে যে প্রিন্টিং করার ক্ষেত্রে এই টুলগুলো ইউজ করা হয়, ঠিক আছে? অ্যান্ড আরেকটা সেশন আছে যেটা এই দুইটা পার্টের যে মেইন যে ছবিটা আছে আর কি। হ্যাঁ, যেটা আপনারা খুব স্মুথলি জুম করে দেখতে পারবেন, নামগুলো পড়তে পারবেন, টুলসগুলো ভালো করে চিনতে পারবেন, সেই ছবিটা আমি সবাইকে দিয়ে দিব আর কি, ঠিক আছে? জাস্ট বোঝানোর জন্য আমি এখানে রেখেছি এটা। প্রত্যেকটা টুলের নাম আছে, প্রত্যেকটা টুলের শর্টকাট কি। লাইক আমরা যখন কাজ করব আমাদের মুভ টুলটা খুব বেশি ইউজ করতে হবে, যেটাকে আমরা ইলাস্ট্রেটর ভাষায় বলি সিলেকশন টুল, ঠিক আছে? ফটোশপে বলা হয় মুভ টুল, বাট কাজ কিন্তু সেম, ঠিক আছে? এই যে এটা আর কি। হ্যাঁ, শর্টকাট কি হচ্ছে ভি। আপনি কিবোর্ডের ভি প্রেস করলে মুভ টুলটা সিলেক্ট হবে। তারপর যদি একটু দেখেন লেসো টুল। হ্যাঁ, কিবোর্ডের এল প্রেস করলে লেসো টুলটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এই যে টুলবার থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর যদি ক্রপ করার জন্য আমাদের প্রয়োজন হয়, আমরা এখান থেকে টুল সিলেক্ট না করে আমরা কিবোর্ডের সি প্রেস করলে কিন্তু ক্রপ টুলটা সিলেক্ট হয়ে যাবে। এই ব্যাপারগুলো কেন বলা হচ্ছে, যখন আমরা প্রফেশনালি কাজ করব কোনো একটা প্রজেক্ট নিয়ে, তখন বারবার টুলে ক্লিক করে টুলটা নিয়ে কাজ করা কিন্তু লেন্দি ব্যাপার। হ্যাঁ, কিছুটা লেন্দি ব্যাপার, বাট যখন আপনি শর্টকাট কিগুলো জানবেন আর খুব বেশি ইউজ করবেন, তখন যেটা হবে যে আপনার কাজটা খুব স্মুথ হবে অ্যান্ড আপনার কাজটা করতে খুব মজা লাগবে, ঠিক আছে? জি। এই হচ্ছে মোটামুটি টুলগুলোর নাম। এই টুল ব্যতীত মানে ফটোশপে আর কোনো টুল নেই, ঠিক আছে? যা আছে এই টুলগুলো আছে। সেকশন ভাগ করা যেরকম এ বি সি অ্যান্ড ডি, তারপর হচ্ছে এ বি সি ডি ই এফ জি। হ্যাঁ, সেকশনগুলো এভাবে ভাগ করা আছে। আমি যেহেতু এটা ক্রপ করে আমি দুইটা আকারে সাজিয়েছি এখানে, যার কারণে একটু বুঝতে পারছেন না হয়তো বা। তবে আপনি বিষয়টা দেখছেন তো না, মানে টুলগুলো এই যে রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, তারপর এলিপস টুল, পলিগন টুল, এগুলো শর্টকাট কিগুলো দেওয়া আছে পাশে। হ্যাঁ, আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে সব অনেক জায়গায় যেটা হয় টুলগুলো সেম একই শর্টকাট কি দিয়ে দেওয়া থাকে। লাগে যে এলিপস টুল এখানে ইউ দেওয়া আছে, পলিগন টুল ইউ দেওয়া আছে, লাইন টুল ইউ দেওয়া আছে, আবার রেক্টেঙ্গেল টুলে ইউ দেওয়া আছে। তো কোন ইউ প্রেস করলে আমার কোনটা সিলেক্ট হবে? তো প্রথম ইউ প্রেস করলে আমার যেটা হবে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট হবে। দেন সেকেন্ড বার যখন আমি ইউ প্রেস করব তখন আমার রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট হবে, ঠিক আছে? অ্যান্ড থার্ড টাইম ইলিপস যে টুলটা আছে এটা সিলেক্ট হবে। হ্যাঁ, তো অনেক সময় এইসব ক্ষেত্রে সরাসরি যেটা করে টুলস বারে গিয়ে টুলটা সিলেক্ট করলে হয় আর কি, ঠিক আছে? তো
এই হচ্ছে মোটামুটি ফটোশপ টুলস ইন্ট্রোডাকশন আর কি, ঠিক আছে। তারপর একটু পরে আমি আর ডিটেলসে দেখাচ্ছি একটু। অ্যান্ড তারপর হচ্ছে ফাইল ওপেন করা অ্যান্ড সেভ করা। যারা এমএস ওয়ার্ড প্রোগ্রাম শিখেছেন বা যারা মোটামুটি ফটোশপ বা ইলাস্ট্রেটর কাজ জানেন, এটা খুব ইজি একটা ব্যাপার। তো আমি ইজি ব্যাপারটা একটু দেখাই দিই। যেরকম যখন আপনি সফটওয়্যারটা ওপেন করবেন, তখন এই যে ফাইল লেখা আছে উপরে, দেখতে পাচ্ছেন ফাইল? আপনি সফটওয়্যারটা ওপেন করলে যে ফাইল লেখাটা আছে, এই ফাইল লেখার এখানে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমাদের যে ও আছে, ওপেন আছে, দেখতে পাচ্ছেন ওপেন? জি। এই ওপেনে ক্লিক করলে আপনি একটা প্রজেক্ট ওপেন করতে পারবেন। আর এছাড়াও সফটওয়্যার ওপেন করলে এই যে ডিফল্ট এখানে থাকে কিন্তু ওপেনটা, হ্যাঁ, এক এক সফটওয়্যারে এক এক জায়গায় থাকে। যে আমি যে সফটওয়্যারটা আপনাকে দিয়েছি 2018 সালের সফটওয়্যার, ওটার আবার এখানে আছে ওপেন, ঠিক আছে। ওপেন আর এই হচ্ছে ওপেন, ঠিক আছে। আবার আপনি কিবোর্ডের শর্টকাট কি কন্ট্রোল ও প্রেস করতে পারেন, ঠিক আছে। সো মোটামুটি আমি একটু পরিচিতি করিয়ে দিচ্ছি আজকে বিষয়টা। অ্যান্ড সেভ করা ব্যাপারটা, অনেকে যেটা করে যে এখান থেকে সেভ করতে যায়, তো তাদের উদ্দেশ্যে বলছি যে কন্ট্রোল এসে কিন্তু আপনার একটা পুরা যেটা হয় আর কি ফাংশনে চলে আসে, যে এটা আপনি কি আকারে সেভ করবেন। বাট এক্স্যাক্টলি যদি আপনি পিএনজি বা জেপিজি আকারে সেভ করতে চান বা এক্সপোর্ট করতে চান, আপনি ঠিক একইভাবে ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পপআপটা কিন্তু আসবে। এইটা আসার পর আপনি যেটা করবেন, এক্সপোর্টে ক্লিক করবেন। এই যে এখানে এক্সপোর্টটা দেখাচ্ছে, দেন এই যে এক্সপোর্ট, এটাতে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এখান থেকে আপনার পিএনজি থাকবে বা এক্সপোর্ট অ্যাজ ক্লিক করলে আপনার অনেকগুলো ফরম্যাট থাকবে, ঠিক আছে। দেন সেখান থেকে আপনি সিলেক্ট করে আপনার যে কাঙ্ক্ষিত ফাইল যে আকারে আপনি সেভ করতে চাচ্ছেন, সেই ফাইলটা সিলেক্ট করে দিলে ফাইলটা সেভ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, অনেকে বলতে পারে এগুলো তো আমরা ম্যানুয়ালি দেখলে ভালো হয়। আমি ডেফিনেটলি প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি দেখাবো আপনাদেরকে, কিন্তু আমি জাস্ট ইন্ট্রোডাকশন করে দিচ্ছি, ঠিক আছে, যে আমরা আসলে এই কোর্সে প্রথম কি কি শিখবো। হ্যাঁ, তো প্রথমে আমরা যেটা দেখেছিলাম যে আমরা প্রথমে দেখবো টুলসের নামগুলো চিনবো, শর্টকাট কি এগুলো বুঝবো, কোন টুলসগুলো আমাদের বেশি প্রয়োজন সেটা আমরা জানবো, হ্যাঁ, কোর্সের শুরুতেই। তারপর আমরা জানবো কিভাবে ফাইলটা সেভ করতে হয়, কিভাবে ফাইল ওপেন করতে হয়, এই ব্যাপারটা আমরা জানবো, ঠিক আছে। এতটুকু অবধি বুঝতে পেরেছেন তো না? জি। আচ্ছা, তারপর যেমন লেআউটস খুব ইম্পর্টেন্ট। ফটোশপে কাজ করতে গেলে লেআউটস খুব ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট লেআউটস, ঠিক আছে। ইলাস্ট্রেটরের কাজ করলে অত বেশি খুব একটা টেনশন করতে হয় না লেআউটস নিয়ে, বাট ফটোশপে কিন্তু প্রত্যেকটা লেআউটসকে ভ্যালু দেওয়া হয়, ঠিক আছে। তো লেআউটস কোথায় আছে? এই যে সফটওয়্যারটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এই যে রেড মার্ক করা আছে, জি। এইটা হচ্ছে লেআউটস প্রপার্টি, ঠিক আছে। আমরা যদি জুম করে দেখি, এই যে জিনিসটা কিন্তু এরকম, ঠিক আছে। সো এখানে আপনার যে প্রত্যেকটা লেআউট গ্রুপ করা আছে, সিঙ্গেল লেআউট আছে, গ্রুপ আছে। দেন এখানে আবার তিনটা আপনার অপশন আছে। একটা হচ্ছে আপনার লেআউট মার্কসিং করতে গেলে এটা প্রয়োজন হয়, পরে অ্যাডজাস্টমেন্ট লেআউট করতে হলে এখানে যেতে হয়, আবার লেআউট অনেকগুলো লেআউট একসাথে একটা গ্রুপ করতে হলে এখানে যেতে হয়, ঠিক আছে। লাইক আপনার 5টা লেআউটস আছে, আপনি 5টাকে একটা গ্রুপ করে রাখবেন, একটা লেআউটে কনভার্ট করে একটা গ্রুপ করে রাখবেন আর কি, সেটা আপনি গ্রুপ করতে পারেন এখান থেকে। এগুলো প্রত্যেকটা কাজ আমি ডিটেলসে দেখাবো আর কি প্রজেক্ট করতে গেলে, ঠিক আছে। আমি জাস্ট এখন পরিচিতি করিয়ে দিচ্ছি যে আসলে এই বিষয়গুলো কোন জায়গায় আছে আর কি, ঠিক আছে। এই সফটওয়্যার ওপেন করার পর ঠিক এরকম দেখাবে, সফটওয়্যারের ঠিক এই জায়গাটায় লেআউট থাকে। আর যদি না থাকে সেটা আপনি কিভাবে আনতে হবে সেটা আমি ক্লাসে দেখিয়ে দিব, ঠিক আছে। সো এইটা বুঝতে পারছেন লেআউট ইন্ট্রোডাকশনটা সবাই? জি। ওকে। সো তারপর দিয়ে আসি ফাইল ফরম্যাট ইন্ট্রোডাকশন। তো এই বিষয়টা হয় কি যে অনেকে কনফিউজ থাকে, আমি কি পিএনজি আকারে ফাইল সেভ করব নাকি জেপিজি আকারে সেভ করব নাকি আমি পিএসডি আকারে সেভ করব। সো এখন তাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট একটা ফরম্যাট দেওয়া আছে এখানে। যদি আপনি একটা কোনো ফাইল সেভ করতে চান যে এটা আমি পরবর্তী সময় এই ফাইলে আমি কাজ করব আর কি, ঠিক আছে, মানে অরিজিনাল ফাইলটা আমি সেভ করে রাখবো, তাহলে আপনি 3টা ফরম্যাটে সেভ করতে পারেন। হ্যাঁ, একটা হলো পিএসডি, পিএসভি, টিআইএফএফ, ঠিক আছে। এই 3টা ফরম্যাটে আপনি সেভ করে রাখতে পারেন। পরবর্তী সময় আপনি এই ফাইলগুলো ওপেন করলে আপনার যে অরিজিনাল যে কাজটা আছে, ধরুন ফর এক্সাম্পল এই কাজটা আপনার ঠিক এটা অরিজিনাল ওপেন হবে, ঠিক আছে। আপনি এটা পরে এডিট করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। আর যদি আপনি এটা একটা পিকচার আকারে সেভ করতে চান, হ্যাঁ, স্ট্যান্ডার্ড যেটা আপনি ওয়েবে কাউকে পাঠাবেন, ঠিক আছে, বা কোথাও পোস্ট করবেন বা এটা আপনি প্রিন্ট করবেন, ঠিক আছে। তবে একটা কথা বলে রাখা হলো যে যারা প্রিন্ট করে, হ্যাঁ, কোনো বিষয় আর কি,
তারা কিন্তু এই ফাইলগুলো দিয়ে প্রিন্ট করতে পারে, ঠিক আছে। স্পেসিফিকলি আপনি যদি ওয়েবে আপলোড করতে যান, যেমন আপনার হচ্ছে ফেসবুকে পোস্ট করবেন বা আপনি হয়তো বা ক্লায়েন্টকে কাজগুলো দিবেন, মিডিয়ার মানে মিডিয়াতে যে ইউজ করবেন সেটা আপনার এই ফরম্যাটগুলো জেপিজি, পিএনজি অ্যান্ড জিআইএফ, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনার যদি ক্লায়েন্ট যদি আপনার কাছে চায় যে আমার পিএনজি ফাইল লাগবে, আপনি তাকে পিএনজি দিবেন। যদি আপনার কাছে জেপিজি চায় জেপিজি দিবেন, আর যদি চায় জিআইএফ চায় তাহলে জিআইএফ দিবেন, ঠিক আছে। আমি যে গত ক্লাসে দেখিয়েছিলাম যে একজনের এক্সাম্পল দেখিয়েছিলাম যে উনি 3টা ফাইল প্রোভাইড করছে, জেপিজি, পিএনজি, পিএসডি, দেখেছিলেন, মনে আছে? জি স্যার। যার মনে নাই সে ডেফিনেটলি আগের ক্লাসটা খুব ভালো করে দেখবেন, কারণ খুবই ইম্পর্টেন্ট জিনিসটা। হ্যাঁ, অনেকেই ছোটখাটো বিষয়গুলো খুব একটা ফোকাস করে না, যার কারণে আসলে মার্কেট প্লেসে গেলে যেটা হয় আর কি কনফিউজ থাকে যে পিএনজি কি, জেপিজি কি, পিএসডি কি, টিআইএফএফ কি, ঠিক আছে। আর এখানে খুব ভালোভাবে দেওয়া আছে লেআউটস ফাইল, যেটা হচ্ছে যে ফাইলটা আপনি এডিট করবেন বা যে ফাইলটা আপনি প্রিন্ট করবেন বা যে ফাইলটা আপনি একদম র ফাইল যেটাকে বলা হয় যে আপনি কাজ করছেন পুরো র ফাইলটা, ঠিক আছে। এটা হচ্ছে এই 3টা ফরম্যাট, ঠিক আছে। এই 3টা ফরম্যাটে হয়, এছাড়া আর কোনো ফরম্যাটে হয় না। আর যেটা আপনি ওয়েবে পোস্ট করবেন, ক্লায়েন্টকে দিবেন বা আপনি অথবা যেটা আপনি মিডিয়ার ওয়েবের কাজে ইউজ করবেন, তখন আপনি এই ফাইলগুলো ইউজ করতে পারেন, জেপিজি, পিএনজি, জিআইএফ, ঠিক আছে। তারপর হলো ক্লিপিং পাথ, এখন তো মেইন পার্টটা। আচ্ছা, এটার আগে যেগুলো দেখাইছি এগুলো খুবই বেসিক। হ্যাঁ, আমি একটা ক্লাস ওই পার্টগুলো সব কমপ্লিট করে ফেলবো, যতগুলো পার্ট এই পর্যন্ত দেখিয়েছি টপিক, এগুলো আমি একটা ক্লাসে সম্পূর্ণ শেষ করে দিব। যে একটা ফাইল কিভাবে ওপেন করতে হয়, একটা ফাইল কিভাবে সেভ করতে হয়, কিভাবে একটা টুল আমি যদি লেআউট না পাই আমার সফটওয়্যারে কিভাবে এটা আনতে হবে, ঠিক আছে। কোনো টুল যদি আমি না পাই কিভাবে টুলটা অ্যাড করতে হবে। দেন আরও ইম্পর্টেন্ট কিছু ব্যাপার আছে, যেরকম আর্টবোর্ড কিভাবে আমি ছোট বড় করব, কিভাবে আমি একটা নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করব, মানে বেসিক বিষয়গুলো আমি প্রথম ক্লাসে ক্লিয়ার করে দিব। তারপর আমি নেক্সট ক্লাসে আমি যখন একটা র প্রসিড করবো, যেমন ফার্স্ট ক্লাস হবে ক্লিপিং পাথ। হ্যাঁ, এই ক্লিপিং পাথ যখন আমি একটা কাজ কমপ্লিট করব, সেটা আমি অরিজিনাল ফাইলও সেভ করব, পিএনজি ফাইলও সেভ করব, জেপিজি ফাইলও সেভ করব, ঠিক আছে। প্রত্যেকটা ফাইলে সেভ করে দেন আমি তখন দেখাবো। আর তোমরা যারা প্রথম ক্লাসটা দেখছো তারা জানো, তোমরা নিজেরা দেখবা একটু ল্যাপটপ থেকে, যে মার্কেট প্লেসে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ক্লিপিং পাথের কাজ করে, তারা যেটা করে ফরম্যাট দিয়ে দেয় যে আমি এত ডলারে এই কাজটা করে দিব, তোমাকে আমি এই ফাইল আউটপুট দিব, ঠিক আছে। সো এখন থেকে আমাদের এই যে ক্লিপিং পাথ, এটা হচ্ছে মেইন টপিক। হ্যাঁ, ক্লিপিং পার্টটাকে একটু দেখি আমরা। এই যে জুয়েলারিটার, হ্যাঁ, এই যে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে। তো নর্মালি আমরা যেভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি ওইভাবে চেঞ্জ করতে গেলে এটা পসিবল না, ডিরেক্টলি পসিবল না, ঠিক আছে। মানে সারাদিন খাটার পর পসিবল হবে, বাট এরকম যে নিখুঁত আছে এরকম নিখুঁত হবে না। এই কমপ্লিট কাজটা করা হয়েছে ক্লিপিং পাথ দিয়ে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই ক্লিপিং পাথে যেটা করছে একদম খুঁটিনাটি করে একটু একটু করে পুরো কাজটা সম্পূর্ণ করছে, দেন তারপরে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছে, ঠিক আছে। এখন ক্লায়েন্টের কিন্তু এরকম একটা, আমি তো ফর এক্সাম্পল দিই, একটা ক্লায়েন্টের জুয়েলারি দোকান আছে, সে অনলাইনে তার জুয়েলারিগুলো সেল করে। তো সে কি করবে, সিম্পলি একটা জুয়েলারির ছবি তুলে, যে এরকম একটা ছবি তুলে আপনাকে দিবে, দিয়ে বলবে এটা তুমি ক্লিপিং পাথ করে আমার একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও, বা তুমি এটা আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও, ঠিক আছে। তো ক্লায়েন্ট তার ক্লিপিং পার্টটা বুঝবে না, অনেক ক্লায়েন্ট আছে, তো বলবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও। তখন আপনি ক্লায়েন্টকে ডিমান্ড করবেন যে এটা খুব কমপ্লেক্স কাজ, আমার করতে অনেক সময় লাগবে, তুমি আমাকে এটার জন্য এত ডলার দিবা, ঠিক আছে। দেন তখন এই কাজটা কিন্তু আপনার ক্লিপিং পাথ দিয়ে করতে হবে, আদারওয়াইজ এই ক্লাসটা আপনি কখনোই সম্পূর্ণ করতে পারবেন না প্রপারলি, ঠিক আছে। তো এইটা আরেকটা এক্সাম্পল দেখি। এই যে এটা ক্লিপিং পাথ করলে আসলে কেমন হয়, এই যে দেখতে পাচ্ছেন বিন্দু বিন্দু এগুলো, জি। একদম একটা প্রোডাক্ট খুব নিখুঁতলি জুম করে একটু 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 করে পুরো কাজটা কিন্তু পাথ করা হয়। পাথ করার পর দেন সেটাই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। তো ক্লিপিং পাথটা মজার ব্যাপার একটু বলি, যে একটা ছবিতে ভালো করে ক্লিপিং পাথ করেন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, দেন ক্লায়েন্টকে আপনি ছবি দিয়ে দিলেন, ঠিক আছে। কোনো এক সময় ক্লায়েন্টের যদি মনে হয় যে এখন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে,
আমি এটা পরিবর্তন করে রেড করব, তখন সে নিজে এটা করতে পারবে, তখন আর কোনো ফ্রিল্যান্সারকে তার হায়ার করতে হবে না, কারণ আপনি এটা একবার পাত করেছেন। কিন্তু সে জাস্ট খালি সফটওয়্যার ছবিটা ওপেন করবে, পাতে যাবে, ব্যাস পার্টটা ক্লিক করবে, আবার তার পার্টটা সিলেক্ট হবে, সে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলবে। ঠিক আছে, তো ক্লিপিং পাতের ডিমান্ডটা অনেক বেশি এই জায়গা থেকে। আচ্ছা, তাহলে এই যে ক্লিপিং পাতের সূক্ষ্ম ব্যাপারটা দেখতে পাচ্ছেন কিভাবে ক্লিপিং পাতের কাজটা করে। জি ঠিক এইভাবে জুয়েলারিটি ভাবে পাত করা হয়েছে, একদম খুব নিখুঁত ভাবে এটা জুম করে একটু একটু করে কাজটা করা হয়েছে, যেহেতু খুব কমপ্লেক্স কাজ এটা। দেন ফাইনালি আউটপুট কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ঠিক আছে, তো আমরা এই ক্লিপিং পার্টটা কিভাবে করব? ধরুন ক্লিপিং পাতের জন্য আমি 3টা ক্লাস বরাদ্দ করেছি। আচ্ছা, 2টা ক্লাস আমি নিজে করাবো। কিভাবে ক্লাসগুলো করাবো আমি নর্মালি আপনাদেরকে 2টা প্রজেক্ট করে দেখাবো আর কি। ঠিক আছে, এই ক্লিপিং পাত করতে কোন কোন টুল ব্যবহার করা লাগে, কি শর্টকাট কি ইউজ করা লাগে, দেন তারপর হচ্ছে কিভাবে এই কাজটা স্মুথলি করা লাগে। এভাবে আমি বেসিক কাজ দেখাবো একটা, অ্যাডভান্স কাজ দেখাবো একটা। নেক্সট ক্লাস দেখানোর পর আমি সবাইকে প্রজেক্ট দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর নেক্সট ক্লাসে আমি সবার প্রজেক্টগুলো দেখবো গ্রুপে। দেখার পর নেক্সট ক্লাসে আমি মানে তারপরের ক্লাসে আমি আবার একটু ইজিলি ভাবে দেখাবো, হ্যাঁ, যে এই কাজটা আরো কত ইজিলি করা যায় অ্যান্ড আরো কত স্মুথলি প্রফেশনালি করা যায়। ওই ক্লাসটা করানোর পরে আমি আবার নতুন কিছু অ্যাডভান্স প্রজেক্ট দিব। তবে একটু বলে রাখা ভালো যে বেসিক যে প্রথম যে প্রজেক্টগুলো দিব না, ওই প্রজেক্টগুলোর সাথে অ্যাডভান্স যে প্রজেক্টগুলো আছে এগুলোর আকাশ পাতাল পার্থক্য। ধরুন আপনাকে আমি প্রথম যে প্র্যাকটিস করার জন্য প্রজেক্টগুলো দিব, এগুলো খুব সিম্পল, আপনি মোটামুটি একটা ক্লাস দেখলে করতে পারবেন। সময় লাগবে 15 মিনিট 20 মিনিট এরকম সময় লাগবে একটা কাজ কমপ্লিট করতে। বাট অ্যাডভান্স যে প্রজেক্টগুলো দিব এগুলো একটা করতে লাগবে 4 থেকে 5 ঘন্টা সময়। ঠিক আছে, আর একটা কাজ আপনি প্রপারলি করতে পারলে মোটামুটি আপনার কাজ যদি সুন্দর হয়, ক্লিপিং প্যাটার্ন বোঝা হয়ে গেছে। সো এটা নিয়ে আমি প্রথম ক্লাস করাবো, দ্বিতীয় ক্লাস করাবো, তৃতীয় ক্লাস হবে শুক্রবার। এটা আমার স্টুডেন্ট খুব ভালো কাজ করে, ও একটা সেশন করবে আপনাদেরকে নিয়ে, যার যে প্রবলেমটা আছে সেটাও সলভ করে দিবে। ঠিক আছে, কারণ আমি যদি এটা নিয়ে 3টা ক্লাস করাই তাহলে আমাদের ক্লাসগুলো অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা নিয়ে একটা বেসিক ক্লাস করাবো, একটা অ্যাডভান্স ক্লাস করাবো। ঠিক আছে, দেন আশা করি প্রত্যেকের প্রবলেম সলভ হয়ে যাবে এই বিষয়টা নিয়ে। আরেকটা বিষয় বলে রাখা ভালো যে আমি কিছু রিসোর্স শেয়ার করব। রিসোর্স দ্যাট মিনস আমি আপনাকে কোনো ভিডিও সাজেস্ট করতে পারি যে এই ক্লিপিং কত সমস্যা হচ্ছে ক্লাস দেখার পরেও আপনি এই ভিডিওটা ভালো করে দেখেন। এই ভিডিওটা ভালো করে দেখলেন যেটা হবে আপনার প্রবলেমটা আর একটু সলভ হয়ে যাবে। ঠিক আছে, বা আপনি আর একটু প্রপারলি ভালো শিখতে পারবেন। তো সবাই যেটা করবেন ওই ভিডিওগুলো ভালো করে দেখবেন, ওই ভিডিওর মতো ফলো করবেন। মানে সবাই তো আরেকটা কথা বলে রাখি, ফটোশপে কাজ করতে গেলে বেসিক্যালি একটা কাজ আমি যেভাবে দেখাবো অন্য একজন আপনাকে অন্যভাবেও দেখাইতে পারে। মানে জিনিসটা হচ্ছে এরকম যে একটা কাজের অনেকগুলো অপশন আছে কিন্তু। ঠিক আছে, তাই বলে এই না যে উনি এভাবে দেখাইছে আমি এভাবেই করব, আমি এইভাবে করবো না, এমনটা না। আপনার যেভাবে করতে ভালো লাগে আপনি ঠিক সেভাবেই করবেন। তবে একটা কাজের অনেকগুলো অপশন আছে কিন্তু। ঠিক আছে, তো আমার কাছে যদি মনে হয় কেউ ক্লিপিং পাতে একটু উইক আছে, তখন তাকে আমি আলাদাভাবে ভিডিওর লিঙ্ক দিব, যেটা আমারই হয়তো বা পরিচিত একজন আছে যে খুব ভালো ভিডিও করতেছে সেটা নিয়ে, তার ভিডিও আমি রেফার করবো। ঠিক আছে, অনলি হয়তো বা একটা ভিডিও বা 2টা ভিডিও। আর আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে খুব নিখুঁতভাবে এটা দেখানোর জন্য, কারণ এখানে কয়েকজন স্টুডেন্ট আছে যারা আমার পুরোনো ক্লাসগুলো করেছে, মানে আমার ক্লাস করেছে যে ফটো এডিটিং নিয়ে। ওরা জানে যে আমি কতটা নিখুঁতলি এটা দেখাই আর কি, আর কতগুলো প্রজেক্ট দেই করার জন্য আমি। সো তাহলে ক্লিপিং পার্টের ইন্ট্রোডাকশন এরকম আর কি। যদি কথা বলি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে, তো এটা তো আপনারা দেখছেন পুরো ফ্রিল্যান্সিং গত এই ক্লাসে দেখিয়েছিলাম যে এখানে আসলে কত মানুষ কাজ করতেছে। হ্যাঁ, এটার কাজটা হচ্ছে কি এরকম সিম্পলি এরকম যে একটা ছবি আপনাকে দিবে ক্লায়েন্ট, আপনি সেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবেন। দেখতে পাচ্ছেন? জি। এখন এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার যে প্রসেসটা আমি দেখাবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্লাস, হ্যাঁ, ওই প্রসেসটা ফলো করলে যে আপনি ঠিক এমন একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন তা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, এখানে কিন্তু হিয়ারিং মার্কসের কাজ আছে। আমি একটু পরে যাচ্ছি এটাতে আর কি। এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কাজটা আর কি, যে ক্লায়েন্ট আপনি একদম ছবি দিল, আপনি এটা স্মুথলি ক্লিপিং বাদ করে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার শর্টকাট টুলগুলো ব্যবহার করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখন কথা হচ্ছে ক্লিপিং বাদ তো এরকম সেম, ঠিক না? তো বিষয় হচ্ছে কোনো ক্লায়েন্ট আপনাকে স্পেশালি ধরুন
পাঁচটা ছবি দিল, দিয়ে বললো যে তুমি এগুলার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করো ক্লিপিং পাত দিয়ে, ঠিক আছে? তাহলে আপনার সময় লাগবে মোটামুটি অনেকক্ষণ লাগবে। ধরুন একটা ছবি করতে আপনার লাগবে সময় আধা ঘন্টা। কিন্তু কোনো ক্লায়েন্ট যদি আপনাকে একটা ছবি দিয়ে বলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করো পুরো একটা ছবি দেয়, তাহলে আপনার একটা ছবির ব্যাকগ্রাউন্ড নিতে সময় লাগবে সর্বোচ্চ 3 মিনিট কিংবা 5 মিনিট লাগবে। ক্লিপিং পার্টটা হচ্ছে ম্যানুয়ালি কাজ করা, যে আপনি নিজে কাজ করবেন, বাট আমাদের ফটোশপে অনেক টুলস আছে যেগুলো আপনার অটো কাজ করে, জাস্ট খালি ডিরেকশনটা দেখিয়ে দিতে হয়, ঠিক আছে? সেই অটো টুলগুলো দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শিখবো, আর আমরা ক্লিপিং পাথ দিয়েও শিখবো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ। অ্যান্ড তারপর শ্যাডো। শ্যাডোটা কেমন? এই যে এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে, বুঝতে পারছেন? জি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে, কিন্তু একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর পুরো একটু মানে আনইজি লাগছে না ছবিটা, যে এই ছবিটা শুধু পার্থক্য বুঝতে পারছেন? যে একটা শ্যাডো আছে, একটা শ্যাডো ছাড়া। শ্যাডো দ্যাট মিন্স ছায়া আছে আর কি, ঠিক আছে? জি। তো ক্লায়েন্ট আপনাকে অনেক সময় বলবে যে এগুলার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও, কিন্তু আপনাকে বলবে না শ্যাডো দেওয়ার কথা আর কি, হ্যাঁ? কারণ ক্লায়েন্ট হয়তো বা এই ব্যাপারটা মাথায় রাখে না। কিন্তু আপনি যদি টেকনিক খাটায় শ্যাডোটা দিয়ে দেন, ঠিক আছে, কাজটা খুব রিয়েলিস্টিক মনে হবে এবং ক্লায়েন্ট খুব খুশি হবে। এরকম অনেক গেছে আমার ক্ষেত্রে, যে ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে, আমাকে বলেনি, কিন্তু আমি তারপর নিচ থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে শ্যাডো দিয়ে দিয়েছি, ক্লায়েন্ট খুবই খুশি হয়েছে। ইভেন এটা আমি ম্যাক্সিমাম লক্ষ্য করেছি। আবার অনেক ক্লায়েন্ট শুরুতে না করে দেয় শ্যাডো দেওয়ার প্রয়োজন নেই আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে শ্যাডোর কাজ। আমি আরেকটা স্লাইড দেখাই, যেটা এই যে এটা হলো টুল, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে, এমন একটা শ্যাডো দেওয়া হয়েছে, মানে রিয়েলিস্টিক মনে হচ্ছে, ঠিক আছে? তো শ্যাডো বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তারপর যদি একটু আসি হিয়ারিং মার্কস। এই যে একটু আগে বললাম যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাটা আমি এই ছবি দেখাইছি না, তো এই হিয়ারিং মার্কস হচ্ছে এরকম আর কি, যে এই যে চুলগুলো, সূক্ষ্ম যে চুলগুলো আছে, এগুলো আপনি কিভাবে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? আপনি মানে ক্লিপিং পাতি করে বডিটা করতে পারলেন, বা আপনি অটো রুল দিয়ে করতে পারলেন, বাট এই যে চুলগুলো এত নিখুঁতলি অনেকগুলো এখানে মানে ফাঁক ফুকর আছে আর কি, এগুলো আপনি কিভাবে করবেন? এগুলো করবেন আপনি হিয়ারিং মার্কস দিয়ে, ঠিক আছে? এই যে আরেকটা ছবি আছে এরকম। সো অনেক সময় হয় অনেক ক্লায়েন্টের শুধু আসে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, বাট আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে কিন্তু এগুলো ক্লিয়ারলি চেঞ্জ করতে হবে না। জি। তখন আপনার যেটা লাগবে যে আপনার যে হিয়ারিং মার্কসের কাজ জানা লাগবে। এখন একটা জিনিস বলি, ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে কি কি কানেক্টেড, কে কে কি বের করতে পারবেন? মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে কি কি কাজ কানেক্টেড আছে, এই পর্যন্ত দেখালাম আর কি, কে বলতে পারবেন? ক্লিপিং পাথ আর কি জানি মনে নেই। কেউ কি বলতে পারবেন? স্যার ক্লিপিং পাথ, হেয়ার মাস্কিং। ক্লিপিং পাথ, হিয়ারিং মার্কসিং, শ্যাডো, ঠিক আছে? ও, তার মানে জি। আমরা যে প্রসেসের সামনে এগিয়ে যাচ্ছি, প্রত্যেকটা কাজের সাথে প্রত্যেকটা কাজের কানেক্ট আছে কিন্তু। মানে আপনি একটা কাজে প্রপারলি জেনে গেলে যে আপনি পরের কাজটা জানা লাগবে না, তাহলে আপনি পিছিয়ে যাবেন কিন্তু। মানে একটার সাথে একটা কানেক্টেড, ঠিক আছে? দেন তারপর যদি আমরা একটু দেখি যে অবজেক্ট রিমুভ, এইটার সাথেও একদম প্রথম যে আমরা ক্লিপিং পাথ, ওটার সাথে কানেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে কানেক্ট হচ্ছে আপনার শ্যাডো, শ্যাডোর সাথে কানেক্ট হচ্ছে আপনার হিয়ারিং মার্কস, ঠিক আছে? এন্ড লাস্ট অবজেক্ট রিমুভ। এটা আসলে কি হতে পারে, কে বলতে পারবে? অবজেক্ট রিমুভটা কি হতে পারে? এটা কোনো বাড়তি অবজেক্ট হয়তো রিমুভ করা। হ্যাঁ, যেরকম এই যে দেখতে পাচ্ছেন বিফোর আফটার, হ্যাঁ। জি। দেখা যাচ্ছে কেউ একজন আনফরচুনেটলি স্পেশাল মানুষকে ঘুরতে গেছে, বাট ছবিটা লিক হয়ে গেছে, সে চাইলে ছবিটা অন্তত তার স্পেশাল মানুষটাকে নাই করে দিয়ে সেটা আবার প্রিভিয়াসলি আপলোড করতে পারে, যে এডিট করা যায় এগুলো আর কি, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি বিষয়টা হচ্ছে বিফোর আফটার, যে এই মানুষগুলোকে নাই করে দেওয়া হয়েছে, এই তিনজনকে। এর হচ্ছে অবজেক্ট রিমুভ, ঠিক আছে? অ্যান্ড এই আর একটা ছবি দেখতে পাচ্ছেন, এই যে টাওয়ারটা, জি জি। বিফোর আফটার টাওয়ার কিন্তু নেই। এখন এই যে রিমুভ করছে, কোনোভাবে কি বোঝার উপায় আছে যেখানে কেউ ছিল? না। এই হচ্ছে আপনার পয়েন্ট, ঠিক আছে? যে আপনি যখন কাজ করবেন, হ্যাঁ, এগুলো ছোট কাজ, এগুলো বড় কাজ, এগুলো নিখুঁত করতে হয়। এই কাজগুলো আপনি নিখুঁত না করতে পারলে কোনো ক্লায়েন্টে আপনাকে ভালো রিভিউ দিবে না, কোনো ক্লায়েন্টে আপনাকে দিয়ে কাজ করাবে না।
আপনার খুবই নিখুঁতলি কাজ করতে হবে। আমি একটা জিনিস প্রায় সময় লক্ষ্য করি আমার যে স্টুডেন্টদের মধ্যে, তারা খুব দ্রুত কাজ করতে চায়, খুব দ্রুত কাজ করতে চায়। আমি প্রত্যেকেরই বলি ক্লাসের মধ্যে যে তোমরা জুম করে ফুল স্ক্রিন করে ঠান্ডা মাথায় কাজ করো। ওনারা যেটা করে জুম আউট করে একদম খুব দ্রুত কাজ করার চেষ্টা করে আর কি, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন যে খুবই ঠান্ডা মাথা, একদম রিল্যাক্স মাইন্ডে মাথা মানে আপনার যে ফটোশপ আছে এটা ফুল স্ক্রিন করে কাজটাকে ভালো করে জুম করে রিল্যাক্সে কাজটা করবেন, তাহলে কাজটা খুবই সুন্দর হবে, ঠিক আছে? এগুলো কিন্তু খুব সূক্ষ্ম কাজ আর কি। এই হচ্ছে অবজেক্ট রিমুভ, ঠিক আছে? আর প্রত্যেকটা টপিক নিয়ে মোটামুটি 20 থেকে 25টা 30টা করে আমি প্রজেক্ট দিব, আর যে প্রজেক্টগুলো আমি ক্লায়েন্টের কাছ থেকে পেয়েছি। সো দেন তারপর যে কালার কারেকশন, এটা কি হতে পারে? এন্ড রিপ্লেসমেন্ট। এটা কালার টোন বাড়ানো। না হয়নি, কি বলতে পারবেন? কালার চেঞ্জ করা। হ্যাঁ, এইটা একটু আমি দেখাই। এই যে দেখতে পাচ্ছেন চুলগুলো, নট অনলি চুল, যে কোনো অবজেক্টের কালার আপনি টোটালি পরিবর্তন করতে পারেন খুব নিখুঁতভাবে। হ্যাঁ, ফটোশপটা আসলে কেন আবিষ্কার করা হয়েছে? ফটোশপটা আবিষ্কার হয়েছে ফটো এডিটিং করার জন্য। বাট হ্যাঁ, আপনি চাইলে গ্রাফিক ডিজাইনের সমস্ত কাজ ফটোশপে করতে পারেন। ভিজিটিং কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, মানে ফটোশপ গ্রাফিক ওয়ার্ল্ডের যত ডিজাইনের কাজ আপনি ফটোশপে করতে পারেন, কিন্তু ফটোশপ তৈরি করা হয়েছে অনলি ফটো এডিটিং করার জন্য, ঠিক আছে? সেখানে আপনার ফটো এডিটিং করতে হলে খুব স্মুথলি কাজগুলো করতে হবে, যেন কেউ ধরতে না পারে যে এটা আসলে এডিটিং করা হয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি কালার কারেকশনের কাজ। আরেকটা ছবি দেখাচ্ছি, এগুলো খুব চাহিদা মার্কেটে। ক্লায়েন্ট দেখা যাচ্ছে একটা প্রজেক্ট তৈরি করেছে, মানে ধরুন আমি একটা কাজ পেয়েছিলাম অনেক আগে আর কি, যে ক্লায়েন্ট একটা সাইকেল নতুন লঞ্চ করছে মার্কেটে, একটা কালার লঞ্চ করছে। তুমি আমাকে যেটা করলে প্রথম কাজ পাবো সেটা আমার অনেক পুরনো স্টুডেন্টের ক্লাসটা পাইছে আর কি। তো ক্লায়েন্টের ছবি ছিল একটা কালার, রেড কালার ছিল আর কি তার সাইকেলটা আর কি। তো সে আমাকে 6টা কালার করে দিতে বললো, আমি একদম এক্স্যাক্টলি 6টা কালার করে দিচ্ছি। তো এইটা হচ্ছে কালার কারেকশন অ্যান্ড রিপ্লেসমেন্ট। হ্যাঁ, কালার কারেকশন একটা জিনিস, রিপ্লেসমেন্ট একটা জিনিস, মানে কালার পুরো পরিবর্তন করে দেওয়া, ঠিক আছে? আর কারেকশন মানে কি, ওটাকে একটু স্মুথ করা, একটু সুন্দর করা, একটু ফুটিয়ে তোলা, ঠিক আছে? এটা বুঝতে পেরেছেন যে এই টপিকটা কি, কালার কারেকশন রিপ্লেসমেন্ট? জি। ওকে, দেন তারপর দিয়ে আসি আপনার হচ্ছে ক্লোথ রিঙ্কেল রিমুভ। হ্যাঁ, এটা হচ্ছে এই ছবিটা দেখলে বুঝতে পারবেন। অনেক ক্লায়েন্ট আছে ধরুন খুব ভালো মোমেন্টে গিয়ে, যেটা আমি ফেস করছি আর কি, ভালো ভালো ছবি তুলছে, কিন্তু তার হয়তো তার শার্টটা একটু ভাঁজ করা ছিল, তার ড্রেসটা একটু অগোছালো ছিল, যার কারণে সে যেটা করতে পারে যে এরকম দেখতে পাচ্ছেন ছবিটা এরকম হয় আর কি। তো সে আপনাকে কাজ দিয়ে বলতে পারে যে তুমি এটার রিঙ্কেলগুলো রিমুভ করে দাও আর কি, ঠিক আছে? তখন আপনি যেরকম এরকম স্মুথ করে দিতে পারবেন, মানে লন্ড্রি করলে যেরকম হয় না আর কি, ঠিক সেরকমই করতে পারবেন। যে আরেকটা এক্সাম্পল দেখা যাচ্ছে এখানে, যে ভাঁজ করা একটা টি শার্ট। হ্যাঁ, তো এই যে স্মুথ মনে হচ্ছে এরকম লন্ড্রি করে সেটা পড়েছে। হ্যাঁ, আর এই কাজগুলো আসলে কারা দেয় বেশি? ম্যাক্সিমাম যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বা যারা মোটামুটি ছবি টবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে, তারা আসলে ছবিগুলো বেশি দেয় আর কি। হ্যাঁ, তো এটা বুঝতে পেরেছেন? আর একটা টপিক আমরা একদিন করব, 2 দিন করব, 3 দিনও করব। হ্যাঁ, যে টপিক একটু হার্ড হবে সেটা আমরা 3 দিনও করতে পারি, ঠিক আছে? আবার যেটা সহজ এটা আমরা একদিনও করতে পারি। 2-একটা সহজ টপিক আছে, এটা খুবই সহজ একটা টপিক, এটা আমরা একদিনও করে ফেলবো, ঠিক আছে? দেন তারপর আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকে এখন বর্তমানে কম্পিটিশন খুবই কম ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে, কিন্তু এটার কাজ খুব বেশি আর কি। হ্যাঁ, এটা কাজটাও সহজ। ক্লায়েন্ট আপনাকে দেখা যাচ্ছে কি এই ছবিটা দিবে আপনাকে, না সরি, এই ছবিটা দিবে, দেখতে পাচ্ছেন সবাই? জি। ক্লায়েন্ট আপনাকে এই ছবিটা দিবে, ইভেন এই ছবিটা দিবে, ঠিক আছে? আপনার যেটা করতে হবে, এই দুইটা ছবিকে অ্যাডজাস্ট করে এই আউটপুটটা বের করতে হবে। এটাকে বলে আপনার নিক জয়েন্টের কাজ আর কি। হ্যাঁ, এটার মার্কেট ভ্যালু খুব বেশি, কিন্তু কম্পিটিশন খুবই কম আর কি। হ্যাঁ, আর
যারা আমার ফার্স্ট ক্লাসটা প্রপারলি দেখছেন তারা তো জানেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কত মানুষ কাজ করতেছে, প্রায় 47,000 পিপল কাজ করে, রাইট? কিন্তু যদি আপনি এই যে টপিকগুলো আজকে দেখাইলাম, আজকে নিক জয়েন্ট, তারপর হচ্ছে ক্লিপিং পাথ, এগুলার কিন্তু কম্পিটিশন খুবই কম। আর এই কাজগুলা মানুষ প্রপারলি শিখতে পারে না, প্রপারলি কাজ করতে পারে না, অ্যান্ড এগুলো নিয়ে আসলে প্রফেশনাল যারা কাজ শিখে তারা পারে, ঠিক আছে? আর এগুলো কিন্তু চাহিদাও বেশি আর কি। সো এই কাজগুলো আপনি একটু প্রপারলি শিখতে পারলে, প্রপারলি প্র্যাকটিস করতে পারলে, এবং যদি মার্কেট প্লেসের সঠিক গাইডলাইন পান আপনি কিন্তু 100% অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? সো আর একটা এক্সাম্পল দেখে, যেরকম ক্লায়েন্ট আপনাকে এই পার্টের ছবি দিবে অ্যান্ড এই পার্ট ছবি তুলে দিবে, আপনার যেটা করতে হবে আউটপুটটা বের করতে হবে। এখন এই কাজগুলোর চাহিদা কেন তো বেশি? আপনি দেখেন অ্যামাজন আছে, আলি এক্সপ্রেস আছে, আলিবাবা আছে, এরকম অনেক বড় বড় ইন্টারন্যাশনাল ই কমার্স সাইট আছে, বুঝতে পেরেছেন? তো এখানে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আপলোড করা হচ্ছে। তো এই প্রোডাক্টগুলো কারা আপলোড করছে? যারা সেলার তারা আপলোড করছে। তো তা অনেক সময় যেটা হয়, তারা ছবি তুলে জাস্ট খালি একজন ফ্রিল্যান্সার হায়ার করে যে তুমি আমার ছবিগুলো এভাবে এডিটিং করে দাও, ঠিক আছে? তখন আপনার এই আউটপুটটা দিতে হবে। আপনার যেটা করতে হবে, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, তারপর হচ্ছে এই জিনিসটা আপনার ক্রপ করতে হবে, মানে এটা কাটতে হবে, এটা এখানে অ্যাডজাস্ট করতে হবে, ওয়ার্ক করতে হবে, এখানে ওয়ার্ক করার পর দেন ফাইনালি এটা আপনার আউটপুট দিতে হবে, ঠিক আছে? তাহলে নিক জয়েন্টের কাজটা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তারপর যে সামার, এটা হচ্ছে অল রিসাইজ এনি ইমেজ। এই জিনিসটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার খুব সহজ বাট অনেক ইম্পর্টেন্ট। ধরুন একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল যে তাই সেই ছবিগুলো আপলোড করবে অ্যামাজন ওয়েবসাইটে, ঠিক আছে? এখন আপনি কি তাকে প্রশ্ন করবেন যে অ্যামাজন ওয়েবসাইটের প্রোডাক্টের ছবিগুলোর সাইজ কত? অবশ্যই। জি, হ্যাঁ, জিজ্ঞেস করবো। কেন আপনি জিজ্ঞেস করুন? আপনি একজন গ্রাফিক ডিজাইনার না? আপনি তো গ্রাফিক ডিজাইনার অ্যান্ড আপনি তো এই কাজটা প্রফেশনালি পারেন, আপনি তো এই কাজটা করেন। সো আপনি ক্লায়েন্টকে কেন জিজ্ঞেস করবেন যে আপনি, তাহলে ক্লায়েন্ট আপনাকে কি মনে করবে যে এই মানুষটা হয়তো মনে হয় অ্যামাজনের কাজ আর কোনোদিন করে নাই, দেন সে হয়তো বা জানে না। ক্লায়েন্ট আপনাকে ঠিকই বলবে, কিন্তু ক্লায়েন্ট আপনাকে একটু নন প্রফেশনাল ভাববে না জিনিসটা? ও আচ্ছা, আমি ভাবছি আমার কথা বলছি। না না, বিষয়টা হচ্ছে কি, আমি বলি, আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে ছবিগুলো আমি অ্যামাজন আপলোড করব, তো তুমি এগুলা ওইভাবে এডিটিং করে দেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও। বা ক্লায়েন্ট বলতে পারে যে আমি আলি এক্সপ্রেস বা আমি এটাতে আলিবাবাতে আপলোড করবো বা আমি ইবেতে আপলোড করবো, এগুলো ঠিক আছে, তুমি জাস্ট এগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে হোয়াইট করে দাও। তখন যেটা করতে হবে, গুগলে সার্চ করতে হবে যে অ্যামাজন প্রোডাক্ট সাইজ, হ্যাঁ, বা অ্যামাজন প্রোডাক্ট প্রি সাইজ, ঠিক আছে? সার্চ করলে গুগল একদম টপ র্যাঙ্কে আপনি পেয়ে যাবেন যে সাইজটা কত, হ্যাঁ, উইথ কত, হাইট কত, ঠিক আছে? দেন আপনি যদি এইভাবে আপনি ইবেটা সার্চ করেন, দেন তারপর হচ্ছে আলি এক্সপ্রেস সার্চ করলে কিন্তু আপনি টপ র্যাঙ্কিং গুলো পেয়ে যাবেন, ঠিক আছে? যেটার সাইজ কত, তখন আপনি এই সাইজের ক্লায়েন্টকে ছবিগুলো কমপ্লিট করে দিবেন, ঠিক আছে? তো এইটার কয়েকটা এখানে কয়েকটা এক্সাম্পল আছে, দেখাচ্ছি একটু। যেরকম ক্লায়েন্ট কিন্তু এত ছোট ছবি, এতটুকু ছোট ছবি চাইতে পারে, ঠিক আছে? এরকম চাইতে পারে, এরকম চাইতে পারে, এরকম চাইতে পারে। এই সাইজগুলো আপনি কিভাবে করবেন, আমি এই যে ইমেজ সাইজ আছে অপশনটা দেখিয়ে দিব। সেখানে গেলে আপনার যে অ্যামাজনে যেটাকে বললাম যে এটার ছবির উইথ কত, আপনি উইথটা এখানে উইথটা বসাবেন, উইথ বসাবেন, এখানে হাইট বসাবেন, এন্ড এটা কি আকার আপনি আউটপুট দিবেন। যদি আপনি ইঞ্চি দেন তাহলে আপনি ইঞ্চিতে উইথ হাইট নেবেন। ধরুন আপনি গুগলে পাইছেন যে এখানে 4 ইঞ্চি বাই 8 ইঞ্চি, ঠিক আছে? তখন যেটা করবেন, আপনি এখানে ক্লিক করলে ইঞ্চিটা পেয়ে যাবেন, ইঞ্চিতে যে ইঞ্চি পেয়ে যাবেন, ইঞ্চিতে ক্লিক করার পর ইঞ্চি সাইজটা দিয়ে দিবেন, পিক্সেল পেলে পিক্সেল সাইজ দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরও ইঞ্চি কিভাবে পিক্সেলে কনভার্ট করতে হয় বা পিক্সেল কিভাবে ইঞ্চিতে কনভার্ট করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। অনেকগুলো থার্ড পার্টি ওয়েবসাইট আছে, এখানে গেলে আপনি ইজিলি এটা করতে পারবেন, ঠিক আছে? বা আপনি এখান থেকে করতে পারবেন। আপনি ইঞ্চি পাইছেন, ইঞ্চিটা আপনি দিলেন, তারপর পিক্সেল সিলেক্ট করে দিলেন, অটোমেটিকলি দেখাবে যে ইঞ্চিটা কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? সো এগুলোর কাজ আমি দেখাবো আর কি, জাস্ট আমি বুঝাইলাম যে এই রিসাইজের টপিকটা আমরা রেখেছি আর কি, হ্যাঁ। দেন তারপর ইলাস্ট্রেটরের যে ইন্ট্রোডাকশনটা আর কি, এটা আমরা পার্ট 2 তে জানবো। আচ্ছা, এই ব্যাপারটা বলি, আমি শুরুতে বলছিলাম, অনেকে হয়তো আসেনি, এখন আবার বলি যে আমরা এই পুরো কোর্স 3 মাস লাইভ সেশনটা আর কি 3 ভাগে বিভক্ত করব। এখন আমরা প্রথম পার্ট দেখলাম যে আমরা ফটোশপের কি কি কাজগুলো শিখবো, কোন 8টা টপিক শিখবো আমরা, কি কি শিখবো,
কি কাজ আমাদের আসলে কোন কাজ দিয়ে আমরা ফ্রিল্যান্সিং করব, এটা আমরা আজকে জানলাম আর কি। নেক্সট ক্লাস আমরা জানবো ইলাস্ট্রেটর, সেখানে আমরা কি কি শিখবো, সেখানে কি কি টপিক আসবে আমাদের, ঠিক আছে। দেন এটা আমরা ইলাস্ট্রেটর পার্টে জানবো। অ্যান্ড থার্ড পার্টে আমরা জানবো আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কি কি জানবো, মার্কেটপ্লেসের কি কি কোন বিষয়গুলো আমাদেরকে বেশি শেখানো হবে, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি একটা এক্সাম হবে, সেই এক্সামে যে যে টপিকটা ভালো করতে পারবে সেই টপিকের উপরে প্রত্যেকের স্পেশাল ট্রেনিং দেওয়া হবে আর কি, ঠিক আছে। আর এই কোর্সটা আমার লঞ্চ করার একটাই রিজন যে এখানে যারা অ্যাডমিশন নেবে বা যারা ক্লাস করবে তারা যদি প্রপারলি প্র্যাকটিস করে, তারা যদি প্রপারলি আসলে মানে অ্যাক্টিভ থাকে সবসময় ক্লাসে, তাদের ফ্রিল্যান্সিং বিষয়, হ্যাঁ আমি আমার স্টুডেন্টসকে একজন আসিফকে বলছিলাম যে প্রত্যেকের জন্য আমি স্পেশাল একটা ক্লাস রাখবো, যেটাতে আমার যে যারা আমার কাছে পুরনো আগে কাজ শিখে গেছে, খুব ভালো কাজ পারে, ওদেরকে দিয়ে আমি ক্লাস নেওয়া হবে স্পেশালি টপিকগুলোর উপরে। হ্যাঁ, যে আপনি ভালো ব্যাকগ্রাউন্ড পারতেছেন, ওকে ফাইন, আপনাকে আরও বেশি প্রেশার ক্রিয়েট করা হবে, আরও ভালোভাবে প্রজেক্ট দেওয়া হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে কি যে কেউ রিটাচিং খুব ভালো পারতেছে, রিটাচিং কভার করিনি এখানে, তো তাকে রিটাচিং এর কাজগুলো একটু বেশি দেওয়া হবে, ঠিক আছে। 8টা টপিক শেখানোর রিজনটা এরকমই যে যে কোনো 4টা টপিক আপনার ভালো করতে হবে, দ্যাটস ইট। ফটোশপের জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য 4টা টপিকে আপনার এক্সপার্ট হতে হবে, এই জন্য আমি 8টা টপিক রাখছি, আপনি সুইচ করতে পারেন, ঠিক আছে।